আজ আমরা এক্সপ্লেন করব 2016 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় অ্যাডভেঞ্চার মুভি দ্য রেভেন্যান্ট। মুভিটির আইএমডিবি রেটিং 8। মুভিটি বক্স অফিসে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে এবং এই মুভির জন্য এই ছবির হিরো লিওনার্দো ক্যাপ্রিও অস্কার প্রাপ্ত হন। সিনেমার শুরুতে একদল চোরা শিকারীকে দেখা যায় যারা জঙ্গলের বন্যজন্তু শিকার করে তার চামড়া বিক্রি করে। এদের মধ্যেই একজন হলো হিউ গ্লাস এবং তার ছেলে হগ। একদিন ওরা যখন নিজেদের আস্তানায় প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত, সেই সময় একদল আদিবাসী লোক ওদের উপর আচমকা হামলা করে। আচমকে হামলাতে ওদের দলের বহু লোক মারা যায়। আসলে আদিবাসীদের যে সর্দার তার মেয়েকে কেউ কিডন্যাপ করেছিল, আর আদিবাসীরা ভেবেছিল এরাই কিডন্যাপ করেছে। আদিবাসীদের হামলা থেকে নিজেদের কোনো মতে বাঁচিয়ে গ্লাস সহ 10-12 জন লোক তাদের জিনিসপত্র নিয়ে বোটে করে পালায়। কিন্তু এখনো বিপদ শেষ হয়ে যায়নি, কারণ ওরা জানতো জঙ্গলের এইসব এলাকা পুরো আদিবাসীদের নখদর্পণে, আর নদী দিয়ে বোটে করে ওরা যদি পালানোর চেষ্টা করে তাহলে সহজে ওরা ধরা পড়ে যাবে। কি করবে ওরা কিছুই ভেবে পাচ্ছিল না। এমন সময় ওদের দলের যে ক্যাপ্টেন সে গ্লাসকে জিজ্ঞাসা করে, আমাদের এখন কি করা উচিত? জবাবে গ্লাস বলে, আমাদের নদী দিয়ে না গিয়ে জঙ্গলের মধ্যে অন্য দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে। গ্লাসের এই কথা ওদের দলের একজন প্রতিবাদ করে বলে, তা কি করে হয়? জঙ্গলের মধ্যে দিয়ে গেলে তো আদিবাসীরা সহজেই ধরে ফেলবে, তাছাড়া জঙ্গলের মধ্যে দিয়ে গেলে কয়েক সপ্তাহ লেগে যাবে। কিন্তু ক্যাপ্টেন জানায় এই অঞ্চলটাকে গ্লাস খুব ভালোভাবেই চেনে, এটা ওর দায়িত্ব, ও আমাদের নিরাপদে বাড়ি নিয়ে যাবে। ফলে ক্যাপ্টেন জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্তই নেয়। কিছুক্ষণ পর একটা জায়গায় গিয়ে গ্লাসের কথা মতো সবাই বোট থেকে নেমে পড়ে, আর বোটটাকে এমন জায়গায় রেখে দেয় যাতে আদিবাসীরা যদিও বা কখনো ওদের বোট দেখতে পায় তাও ওদের ধরতে পারবে না, কারণ ততক্ষণে ওরা আদিবাসীদের থেকে অনেক দূরে চলে যাবে। এরপর ওরা ওদের সংগ্রহ করে সমস্ত পশুর চামড়া পাথরের নিচে লুকিয়ে রেখে দেয়, কারণ যদি ওরা দ্বিতীয়বার এখানে আসে তাহলে সেগুলো যেন আবার উদ্ধার করতে পারে। এরপর ওরা সবাই জঙ্গলের মধ্য দিয়ে পথ চলা শুরু করে। কিন্তু এখানে বিপদ আরও বেশি। এখানে রাতের বেলায় ভয়ঙ্কর ঠান্ডা পড়ে, তুষারপাত হয়, আর ঠান্ডার সময় এখন চলছে। ফলে এদের সপ্তাহের পর সপ্তাহ ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে দিয়ে পথ চলতে হবে। যাই হোক, ওরা বুকে সাহস নিয়ে পথ চলতে থাকে। কিছুক্ষণ পর রাত নেমে আসে। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেখা যায় গ্লাসের কথা মতো নদী দিয়ে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক ছিল। আদিবাসীরা ওদের নৌকো পর্যন্ত তো পৌঁছে যায়, কিন্তু কাউকেই খুঁজে পায় না। আদিবাসীরা বুঝে যায় গ্লাস আর তার দলবল জঙ্গলের রাস্তা ধরেই পালানোর চেষ্টা করছে। ওদিকে গ্লাস এবং বাকি লোকজন আদিবাসীদের হাত থেকে বাঁচার জন্য পুরো উত্তর দিক বরাবর যেতে থাকে। সারাদিন চলার পর ওরা রাত হলে এক জায়গায় ওরা তাঁবু খাটিয়ে আস্তানাগিরে আশ্রয় নেয়। পরদিন সকালে সবার আগে গ্লাস ঘুম থেকে ওঠে, তারপর বন্দুক নিয়ে তাঁবু থেকে কিছুটা দূরে আশেপাশের জঙ্গলের মধ্যে নজরদারি করতে বেরোয়। হঠাৎ তার মনে হয় আশেপাশে নিশ্চয়ই কিছু একটা আছে। সাথে সাথে গ্লাস সতর্ক হয়। সামনে কিছু ভাল্লুকের বাচ্চা সে দেখতে পায়। গ্লাস ব্যাপারটা বুঝতে পারে। সে ওখান থেকে পালাতে যাওয়ার আগেই একটা জঙ্গলি ভাল্লুক হঠাৎ গ্লাসের উপর হামলা করে। গ্লাসের হাত থেকে বন্দুক ছিটকে যায়। ভাল্লুকটা গ্লাসকে পুরোপুরি আহত করে দেয়। ভাল্লুকের থাবা নোকের আঁচড়ে গ্লাসের তখন পুরোপুরি মৃতপ্রায় অবস্থা। কিছুক্ষণ পর ভাল্লুকটা গ্লাসের থেকে কিছুটা দূরে সরে যায়। অনেক কষ্ট করে গ্লাস তার পাশে পড়ে থাকা বন্দুকটা তোলে। ভাল্লুকটা গ্লাসকে আচমকা আবার হামলা করে, তবে এইবার হামলা করার আগে গ্লাস ভাল্লুকের বুকে গুলি মারে। যদিও গুলিতে ভাল্লুকটা তেমনভাবে আহত হয়নি, উল্টে গ্লাসকে পুরোপুরি আধমরা করে দেয়। তারপর গ্লাস থেকে আবার কিছুটা দূরে চলে যায়। গ্লাসের কাছে একটা ছুরি ছিল, সে অনেক কষ্টে পকেট থেকে সেটাকে বার করে। ভাল্লুকটা এবার কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ সে আবার গ্লাসের উপর হামলা করে, তবে গ্লাস এবার মরণ প্রাণের শক্তি দিয়ে নিজের জীবন বাঁচাতে ভাল্লুকের পেটে জোরে জোরে ছুরি চালাতে থাকে। ভাল্লুকটিও গ্লাসকে ভয়ঙ্করভাবে জখম করতে থাকে। ওরা দুজনে লড়াই করতে করতে একটা উঁচু ঢাল বেয়ে ক্রমশ নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। ঢালু অংশের শেষে ভাল্লুকটি গ্লাসের উপর গড়িয়ে পড়ে। ভাল্লুকটি ততক্ষণে মারা গেছে। গ্লাসও তখন প্রায় মৃতদশা, কারণ ভাল্লুকটি গ্লাসের গলা পুরোপুরি ছিঁড়ে দিয়েছিল। সেখান থেকে রক্ত গড়াচ্ছে। ভাল্লুকটি থাবা দিয়ে গ্লাসের সারাগে মাংস খুবলে নিয়েছিল। গ্লাস যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রায় বেহুশ হয়ে পড়ে। ওদিকে গ্লাসের বন্ধুরা গ্লাসকে খুঁজতে বেরিয়েছিল। তারা এখানে এসে এই দৃশ্য দেখে প্রচণ্ড হতবাক হয়। তারা গ্লাসের ওপর থেকে মৃত ভাল্লুককে সরায় এবং গ্লাসকে নিজেদের আস্তানায় নিয়ে যায়। ওদের মধ্যে একজন লোক গ্লাসের ছিঁড়ে যাওয়া গলা আর ভাল্লুকের থাবায় শরীরে যেখানে মাংস খুবলে নিয়েছিল সেই স্থানগুলো সেলাই করতে থাকে। গ্লাসের পাও ভেঙে গিয়েছিল, ফলে গ্লাস পায়ে ভর করে চলতেও পারবে না। সবাই ভেবে নেয় গ্লাস আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, কিছুতেই ওকে আর বাঁচানো সম্ভব নয়। ওদিকে আদিবাসীরা জঙ্গলে পাথরের নিচে গ্লাস এবং তার দলবল যে চামড়া লুকিয়ে রেখেছিল সেগুলো খুঁজে পায়। আদিবাসীরা অন্য একটা চোরা শিকারী দলের কাছ থেকে চামড়ার বদলে কিছু বন্দুক আর ঘোড়া কিনে নেয়। এতে ওদের বিপদ আরও বেড়ে যায়, কারণ আদিবাসীরা এতক্ষণ তীর ধনুক দিয়ে কেবল হামলা করছিল, এখন ওদের কাছে ঘোড়া আর বন্দুক দুটোই আছে। ওদিকে গ্লাসের বন্ধুরা লাঠি সোঁটা দিয়ে একটা স্ট্রেচার বানায়, তারপর গ্লাসকে শুয়ে দিয়ে সেটা নিয়ে চলতে থাকে। কিন্তু সমস্যা এবার আরও বেড়ে গেল। এবার পুরো পাহাড়ি চড়াই উতরাই রাস্তা, ফলে এই গ্লাসকে এখান থেকে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার।
সেই সময় ক্যাপ্টেন একজন লোককে গ্লাসের মুখে কাপড় চাপা দিতে বলে। ক্যাপ্টেন গ্লাসকে গুলি মারতে যাচ্ছিল। ক্যাপ্টেনের মনে হয়েছিল যে গ্লাস আর বাঁচবে না। গ্লাস শুধু শুধু মৃত্যু যন্ত্রণা সহ্য করছে। সবথেকে বড় কথা, গ্লাসকে এই উঁচু নিচু রাস্তা দিয়ে বয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। সেই সময় গ্লাসের ছেলে হগ অনুরোধ করে, দয়া করে বাবাকে মেরো না। এ কথা ক্যাপ্টেনের মনে দয়া জন্মায়, কারণ গ্লাসের বুদ্ধিতেই ওরা আদিবাসীদের হাত থেকে বেঁচেছে। তখন ক্যাপ্টেন দলে সবার উদ্দেশ্যে বলে যে এখানে গ্লাসের সাথে থাকবে তাকে রকি মাউন্টেন ফার কোম্পানির তরফ থেকে $70 দেওয়া হবে। আসলে ক্যাপ্টেন চাইছিল গ্লাস স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করুক এবং গ্লাসের মৃত্যুর পর যেন রীতিনীতি অনুযায়ী তার অন্তিম সংস্কার করা হয়। গ্লাসের ছেলে বলে, আমি থাকবো বাবার সাথে, আমার কোনো টাকা লাগবে না। ব্রিজের বলে আরও একটি ছেলে, সেও রাজি হয়। ওদের দলের ফিটস বলে একটা লোক, সে ক্যাপ্টেনকে বলে $70 খুব কম। ক্যাপ্টেন বলে ঠিক আছে $100। তখন গ্লাসের ছেলে হগ আর ব্রিজার বলে ঠিক আছে, তুমি আমাদের টাকাও রাখতে পারো। ফিটস খুশি বলে এই কাজে $300 যথেষ্ট, তাতে আমি নতুন বাড়ি কিনতে পারবো। কথা মতো ওরা তিনজন গ্লাসের সাথে থাকে, বাদবাকি সবাই ওখান থেকে চলে যায়। এদিকে গ্লাসের অবস্থা তখন খুব খারাপ। ফিটসের মনে হয় গ্লাস 1-2 দিনের মধ্যেই মারা যাবে। একদিন সন্ধ্যাবেলায় গ্লাস যখন একা থাকে তখন ফিটস এসে বলে, তুমি মরে যাচ্ছ না কেন? তোমার জন্য আমরা সবাই মরবো। এখন তোমার মরার উপরেই আমাদের বাঁচা মরা নির্ভর করছে, কারণ আদিবাসীরা যদি এখানে চলে আসে তাহলে তুমি তো মরবেই, সাথে আমরা সবাই মরবো। চল শক্ত হয়ে যায় ফিটসের। গ্লাসকে বলে, তুমি তোমার চোখ বন্ধ করো, আমি তোমার নাক মুখ বন্ধ করে তোমাকে মুক্তি দিতে চলেছি। গ্লাস কিছুই করতে পারে না, গায়ে এতটুকু বলও নেই, শুধু করুণ চোখে চেয়ে থাকে। হঠাৎ ফিটস গ্লাসের নাক মুখ বন্ধ করে চেপে ধরে। গ্লাস অসহায়, কেবল ছটপট করতে থাকে। এমন সময় গ্লাসের ছেলে আচমকে এসে বন্দুকের পিছন দিয়ে ফিটসকে সজোরে আঘাত করে। ফিটস নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায়, তারপর হককে বোঝানোর চেষ্টা করে। সে ফিটসের কথা রেগে গিয়ে ফিটসের দিকে বন্দুক তাক করে। ফিটস আচমকা তার হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয়। পর মুহূর্তে ফিটস নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে হককে খুন করে। গ্লাস সমস্ত ঘটনাটা দেখে। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে কেবল গোগানি বেরোয়। ছটপট করতে থাকে সে। চোখের সামনে সে নিজের ছেলেকে মরতে দেখে, গলা ছিঁড়ে গেছে, পা ভেঙে গেছে। সে কিভাবে তাকে সাহায্য করবে? একটু পরে ফিটস হককে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে রাখে, যাতে দ্বিতীয় ছেলেটি এসে না দেখতে পায়। কিছুক্ষণ পর ব্রিজার ফিরে এলে এই ঘটনাটা সম্বন্ধে গ্লাস তাকে কিছুই বলতে পারে না, তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না। রাত হলে ফিটসের ব্রিজার শুয়ে পড়ে। সকাল হলে ফিটস ব্রিজারকে বলে এখান থেকে কিছুটা দূরে একদল আদিবাসী, তারা ওদের দিকে আসছে। এই কথা শুনে ব্রিজার ভয় পেয়ে যায়। সে বলে হক কোথায়? ফিটস বলে সেসব পরে দেখা যাবে, বেঁচে থাকলে ঠিক খুঁজে পাবো। কিন্তু ব্রিজার ছেলেটি সত্যি মানবিক। সে বলে কিন্তু গ্লাস তো এখনো বেঁচে আছে, আর আমরা প্রতিজ্ঞা করেছিলাম গ্লাসের স্বাভাবিক মৃত্যুর পর তার অন্তিম সংস্কার করে তবেই ফিরবো। এটা শোনার পর ফিটস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়ে। সেই গ্লাসকে প্রচণ্ড বাজেভাবে টানা হেঁচড়া করতে থাকে। তারপর গ্লাসকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে সামনে খুঁড়ে রাখা একটা গর্তে ফেলে দেয়। তারপর গ্লাসের উপর মাটি ফেলতে শুরু করে। গ্লাসের সারা গায়ে ঘা, যন্ত্রণায় সে ছটপট করতে থাকে। ব্রিজার ফিটসকে বলে এটা তুমি কি করছো? ফিটস বলে গ্লাস আজ নয়তো কাল মরেই যাবে, আর আমরা যেহেতু রীতিনীতি অনুযায়ী সংস্কার করব বলেছিলাম, সেজন্য আমি এর উপর আগে থেকে মাটি ফেলে কবর দিচ্ছি। গ্লাসের ওপর মাটি দেওয়া শেষ হলে ফিটস সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ব্রিজারকে বলে তুমিও আমার সঙ্গে চলো। যদিও ব্রিজার সেখান থেকে যেতে চাইছিল না, কিন্তু আদিবাসীদের হাত থেকে বাঁচার জন্য সেও সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে গ্লাসের মুখের কাছে নিজের জলের বোতল রেখে দেয়। আসলে সে বুঝতে পারেনি যে ফিটস থেকে মিথ্যা কথা বলছে। আশেপাশে কোনো আদিবাসী দলও ছিল না। ওদিকে গ্লাস তখন সম্পূর্ণ একা, অসহায়ভাবে তাকিয়ে থাকে। যেখানে তাকে ফেলে মাটি চাপা দিয়েছিল সেখানে সে অনেকক্ষণ চুপচাপ পড়ে থাকে। তারপর শরীরে সমস্ত শক্তি দিয়ে মরণ প্রাণ নড়াচড়া করে একটু একটু করে গর্ত থেকে উঠে আসে। তারপর প্রচণ্ড কষ্টে বুকে ভর করে মাটিতে ঘষতে ঘষতে নিজের ছেলে হগের কাছে যায়। তারপর ছেলের বুকে মাথা দিয়ে কাঁদতে থাকে। অনেকক্ষণ চুপচাপ সেখানেই পড়ে থাকে। তারপর ছেলের বুকের লকেটটাকে খুলে নিয়ে স্মৃতি হিসেবে নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর প্রচণ্ড খিদে লাগে গ্লাসের। চারিদিকে তাকে খুঁজতে থাকে সে। তারপর মাটিতে বুক ঘষতে ঘষতে একটা জায়গায় গিয়ে দেখে একটা বড় প্রাণীর হাড়গোড় পড়ে আছে। সে ওখান থেকে একটা ছোট হাড় ভেঙে নিয়ে ওর গায়ে লেগে থাকা শুকনো মস তুলে নিয়ে খেতে থাকে। কিছুটা দূর এগিয়ে গিয়ে একটা পাহাড়ি ঢালের কিনারায় পৌঁছায়। নিচে তাকে একটা নদী দেখতে পায়। অনেক কষ্ট করে গ্লাস নদীর ধারে পৌঁছায়। তারপর নদী থেকে বোতলে জল ভরে নিয়ে খেতে থাকে, কিন্তু জল গ্লাসের গলা দিয়ে বেরিয়ে বেয়ে বেয়ে নিচে গড়িয়ে নামে, কারণ গ্লাসের গলা তখন পুরোপুরি ছিঁড়ে গেছে। গ্লাসের কাছে কিছু গান পাউডার ছিল। সে পকেট থেকে গান পাউডারের কৌটোটা বের করে তারপর কিছু শুকনো ঘাস জোগাড় করে সেটার উপর গান পাউডার ঢেলে দেয়। তারপর পাথর ঠুকে আগুন জ্বালিয়ে সে গান পাউডার মিশ্রিত আগুন নিজের গলায় লাগায়।
এতে গলায় যেখানে ছিঁড়ে গেছিল সেখানে যেন চামড়ায় আবার জোড়া লেগে যায়। গ্লাসের গলায় আগুন দেওয়া মাত্রই যন্ত্রণে সে কাতরে ওঠে, ছটফট করতে থাকে সে। কিছুক্ষণ পর সে যন্ত্রণে বেহুঁশ হয়ে পড়ে। এরপর গ্লাস কয়েকদিন ধরে নদীর তীরে সেখানেই পড়ে থাকে। নদীর জল আর ঘাস খেয়ে কোনো রকম নিজেকে বাঁচিয়ে রাখে। মাঝে মাঝে ছেলের গলা সেই লকেটটিকে নেড়ে চেড়ে দেখে আর পুত্রশোকে কেঁদে ওঠে। মাঝে মাঝে লাঠি দিয়ে মাছ ধরারও চেষ্টা করে, কিন্তু সক্ষম হয় না। একদিন নদীর ধারে এক জায়গায় বসে পাথর দিয়ে মাটিতে নখ ছাঁকছিল। এমন সময় ঘোড়ার ডাক আর মানুষের শব্দ শুনতে পায়। তাকিয়ে দেখে তার থেকে কিছুটা দূরে নদীর কিনারায় একদল আদিবাসী। সতর্ক হয়ে যায় গ্লাস। কিছুতেই সে আদিবাসীদের কাছে নিজেকে ধরা দেবে না। দাঁতে দাঁত চেপে সে জলে ঝাঁপ দেয়। তারপর কোনো মতে সাঁতার কাটতে থাকে। ওদিক থেকে আদিবাসীরা তাকে লক্ষ্য করে তীর ধনুক এমনকি গুলিও চালাতে থাকে। সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে অনেক কষ্টে সাঁতার কাটতে থাকে গ্লাস। সাঁতরাতে সাঁতরাতে বড় নদীতে এসে পড়ে। এখানে নদীর স্রোত অনেক বেশি, ফলে সাঁতার কাটতে গ্লাসের খুব কষ্ট হচ্ছে। তারপর সারা শরীরে ঘা, যন্ত্রণা, শরীরে এতটুকু শক্তিও নেই। কিছুক্ষণ পর একটা কাঠের গুঁড়িতে ভর করে ভাসতে ভাসতে নদী অন্য এক কিনারায় সে পৌঁছায়। নদীর ধারে গ্লাস এখানে কিছুদিন আশ্রয় নেয়। সারা শরীর তখন ঘায়ে ভর্তি হয়ে গেছে, সেই সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা। এখন অবশ্য সে লাঠি সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হালকা হাঁটতে পারে। নদীর ধারে এখানে গ্লাসের পানীয় জলে তেমন কোনো অভাব হচ্ছে না, কিন্তু খাবার তেমন ভরপেট জোটে না। যদিও মাঝে মাঝে নদীর ধারে পাথর সাজিয়ে বুদ্ধি করে একটা দুটো মাছ ধরে, কিন্তু তো পেট ভরে না, কেবল বেঁচে থাকার মতন চলে। একদিন রাতে গ্লাস শুয়েছিল। এমন সময় সে দূরে বিশাল আগুন জ্বলতে দেখে। সে আগুন লক্ষ্য করে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর গ্লাস দেখতে পায় একটা লোক বিশাল বড় একটা জন্তু শিকার করেছে এবং সেটা থেকে মাংস খাচ্ছে। গ্লাস আরও এগিয়ে যায়। আচমকা গ্লাসকে দেখে লোকটি সতর্ক হয়ে যায় এবং হাতে তীর ধনুক তুলে নেয়। আরেকটু হলেই সে গ্লাসকে মারতে যাচ্ছিল। গ্লাস সাথে সাথে মাটিতে শুয়ে দুহাত ওপরে তুলে আত্মসমর্পণ করে এবং খাওয়ার জন্য কিছু মাংস চায়। যদিও লোকটি গ্লাসের ভাষা বুঝতে পারেনি, কিন্তু ইশারায় বুঝতে পারে গ্লাস ক্ষুধার্ত। লোকটি গ্লাসের দিকে এক টুকরো কাঁচা মাংস ছুঁড়ে দেয়, পেট ভরে খায় এবং সে রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে গ্লাস। পরদিন সকালে গ্লাসের ঘুম ভাঙলে সে দেখে লোকটি গ্লাসের পিঠের ক্ষতস্থানগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গ্লাস জানায় তার এই অবস্থা একটা জঙ্গলি ভাল্লুক করেছে এবং তার বন্ধুরা তাকে মৃত্যুর জন্য একা ফেলে রেখে চলে গেছে। এসব শুনে লোকটি খুব দুঃখিত হয়। সে জানায় তার পরিবারের সবাইকেও একদল শয়তান লোক মেরে ফেলেছে, এমনকি তার গ্রামটাকেও জ্বালিয়ে দিয়েছে। লোকটি গ্লাসের শারীরিক দুর্বলতার কথা ভেবে গ্লাসকে বলে, তোমার শরীরে তো ঘা ভর্তি, আর কিছুদিন পর তা পচতে শুরু করবে। এরকমভাবে থাকলে তুমি কিন্তু কিছুদিনের মধ্যে মারা যেতে পারো। লোকটি গ্লাসকে বলে, তুমি আমার সাথে চলো। তার কাছে একটা ঘোড়া ছিল। তারা দুজনে ওই ঘোড়ায় চেপেই রওনা দেয়। ওদিকে ফিটস আর ব্রিজার যখন যাচ্ছিল, তখন পথে যেতে যেতে ফিটসের কথায় ব্রিজার বুঝতে পারে যে ফিটস তাকে মিথ্যা কথা বলেছে, ওখানে কোনো আদিবাসী ছিল না। এ কথা শুনে ব্রিজার খুব রেগে যায়, কিন্তু ফিটস তাকে বুঝিয়ে বলে কেন সে এসব করেছে। ব্রিজারও পরে সবকিছু মেনে নিয়ে পথ চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা একটা গ্রামে গিয়ে পৌঁছায়। ওরা দেখে গ্রামটাকে কারা যেন ভেঙে ধ্বংস করে দিয়েছে, এমনকি ওখানকার সব লোককেও মেরে ফেলেছে। ওরা ওই গ্রাম থেকে দুটো ঘোড়া পায়। তারপর সেই ঘোড়ায় চেপে নিজেদের গন্তব্যে পৌঁছায়, অর্থাৎ রকি মাউন্টেন ফার কোম্পানিতে। কিন্তু ওখানে ঢোকার আগে ফিটস ব্রিজারকে বারবার সাবধান করে দেয় সে যেন কখনো সত্যি কথা না বলে পথে কি হয়েছে, তা না হলে ক্যাপ্টেন ওদেরকে পুরো শেষ করে ফেলবে। ফিটস আর ব্রিজার ক্যাপ্টেনের কাছে যায়। ক্যাপ্টেন আর তার দলবল অনেক আগেই সেখানে পৌঁছে গেছিল। ক্যাপ্টেন তার কথা মতো দুজনকে $100 করে দেয়, কিন্তু ব্রিজার ছেলেটি তার প্রাপ্য $100 না নিয়েই সেখান থেকে চলে যায়, কারণ তার মনে পাপবোধ জেগেছিল। গ্লাসকে তার একা ফেলে রেখেই সেখান থেকে চলে এসেছে। এরপর ক্যাপ্টেন গ্লাসের ছেলে হগের কথা জিজ্ঞাসা করলে ফিটস ব্যাপারটা পুরোপুরি চেপে যায়। সে কোনো রকমে বলে, আমরা গ্লাসের অন্তিম সংস্কার করে তিনজনে একসাথে ফিরছিলাম, হঠাৎ পথে হগ আমাদের থেকে হারিয়ে যায়। ওদিকে গ্লাসা সে লোকটি ঘোড়া চেপে পথ চলতে থাকে। হঠাৎ পথে বরফের মতো তুহিঞ্জা শুরু হয়। অসুস্থ গ্লাস কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে। লোকটি বুঝতে পারে গ্লাসের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এই শীতে হয়তো গ্লাস কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। সেজন্য লোকটি কিছু ডালপালা জোগাড় করে গ্লাসের জন্য ছোটো মতো একটা ঝুপড়ি তৈরি করে। তারপর সেই ঝুপড়ির মধ্যে গ্লাসকে নিয়ে গিয়ে রাখে। গ্লাসের গা থেকে ভিজে জামাকাপড় সরিয়ে দিয়ে গ্লাসের ঝুপড়ির চারপাশে আগুন জ্বেলে দেয়, যাতে গ্লাস কিছুর উষ্ণতা পায়। সেই রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে গ্লাস। স্বপ্নে দেখে সে একটা প্রাচীন ভাঙা গির্জার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে সে তার ছেলেকে দেখতে পায়। সকালবেলা ঘুম থেকে উঠে গ্লাস ওই লোকটিকে কোথাও দেখতে পায় না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে চমকে যায়, কারা যেন লোকটিকে গলায় ফাঁসি দিয়ে গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আরও বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখতে পায় একদল ফরাসি লোক ওখানে আস্তানা গেড়েছে। এরা এই লোকটিকে ফাঁসি দিয়েছে। আসলে এই লোকগুলোর কাছ থেকেই আদিবাসীরা চামড়ার বদলে বন্দুক আর ঘোড়া নিয়েছিল। এরপর গ্লাস লুকিয়ে লুকিয়ে তার ঘোড়ার কাছে যায়। হঠাৎ সে দেখে একজন লোক একটি আদিবাসী মেয়ের সম্মানহানি করছে। গ্লাস আস্তে আস্তে তার পিছনে যায়।
পকেট থেকে ছুরি বার করে, তারপর লোকটিকে খুন করে আর মেয়েটিকে মুক্ত করে। হঠাৎ ওদের দলের একজন লোক ব্যাপারটা টের পেয়ে যায়। ওরা গ্লাসকে আচমকা হামলা করে, কিন্তু তার আগেই গ্লাস বন্দুক নিয়ে একজনকে গুলি করে ঘোড়ায় চেপে পালায়। ওখান থেকে পালিয়ে গ্লাস রাতে এক জায়গায় গাছের নিচে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে গ্লাসের ঘুম ভাঙে ভয়ঙ্করভাবে। যে গাছটায় মাথা দিয়ে সে ঘুমাচ্ছিল, আচমকা একটা তীর গাছটার পিছনে এসে আটকে যায়। সে পিছনে তাকিয়ে দেখে আদিবাসীর দল তারপর হামলা করেছে। গ্লাস একটা আদিবাসীকে গুলি মারে, তারপর ঘোড়ায় চেপে পালায়। কিন্তু এখন আদিবাসীদের কাছেও ঘোড়া আছে, ফলে ওদের হাত থেকে পালানো এখন মুশকিল ব্যাপার। কিছু দূর যাওয়ার পর গ্লাস পাহাড়ের উঁচু একটা খাড়া ঢালের সামনে এসে পৌঁছায়, কিন্তু গ্লাস এখানে থামতে পারবে না। ওখানে এক মুহূর্ত দাঁড়ালেই আদিবাসীর দল পিছন থেকে তাকে গুলি করবে। এক মুহূর্ত না ভেবে গ্লাস ঘোড়া সমেত পাহাড় থেকে লাফ দেয় এবং নিচে বরফের উপর গিয়ে পড়ে। পাহাড় থেকে নিচে পড়ার সাথে সাথে ঘোড়াটি মারা যায়, কিন্তু গ্লাস এখনো বেঁচে আছে। তবে তার আর বেশিক্ষণ বাঁচা সম্ভব নয়, কারণ এখানে ভয়ঙ্কর ঠান্ডা, আর তার গায়ে ভাল্লুকের যে মোটা চামড়াটা ছিল সেটা সে হারিয়ে ফেলেছে। কোনো উপায় না পেয়ে গ্লাস ঘোড়ার পেট কাটে, ভিতর থেকে সব নাড়িভুঁড়ি বের করে দেয়, তারপর ঘোড়ার ভিতর ঢুকে যায়। কোনো রকমে সে সেই রাতে ভয়ঙ্কর ঠান্ডার হাত থেকে বেঁচে যায়। সকাল হলেই সে আবার রওনা দেয়। ওদিকে রকি মাউন্টেন ফার কোম্পানিতে, অর্থাৎ গ্লাসের মূল গন্তব্য যেখানে, সেখানে একজন ফরাসি লোক আসে। সে এখানে কিছুদিনের জন্য আশ্রয় চায়। তার বদলে তার কাছে কিছু টাকা চাওয়া হয়। ফরাসি লোকটির কাছে বেশি টাকা ছিল না। লোকটি কিছু টাকা দেয় আর তার সাথে একটা বোতল দেয়। এটা সেই বোতল যেটা ফ্রিজ যেখানে গ্লাসকে মাটি চাপা দিয়েছিল, সেখানে ব্রিজার অর্থাৎ দ্বিতীয় ছেলেটি তার জলের বোতল গ্লাসের কাছে রেখে এসেছিল। ব্রিজার বোতলটিকে দেখে চিনতে পারে। সে ভাবে গ্লাস তো অবশ্যই মারা গেছে, কিন্তু হক হয়তো এখনো বেঁচে আছে। ফরাসি লোকটিকে জিজ্ঞাসা করা হয়, এটা তুমি কোথায় পেয়েছো? জবাবে লোকটি বলে, এখান থেকে 30 মাইল দূরে মাটিতে পড়েছিল, আমি কুড়িয়ে পেয়েছি। কিন্তু ফিটসটি বুঝতে পেরে যায় গ্লাস এখনো বেঁচে আছে, কারণ হককে সে খুন করেছে। এরপর ক্যাপ্টেন, ব্রিজার আর কিছু লোক ফরাসি লোকটির সাথে হককে খুঁজতে যায় যেখানে বোতলটি পাওয়া গেছিল। ওরা যখন ওখানে পৌঁছায় ওরা হতবাক হয়ে যায়। ওরা ওখানে গ্লাসকে দেখতে পায়। গ্লাসকে দেখে ক্যাপ্টেন ফিটস আর ব্রিজারের উপর খুব রেগে যায়। ব্রিজারকে গ্রেপ্তার করার হুমকি দেন। তার উপর খুব অত্যাচার করা হয়। ব্রিজার বারবার হাত জোর করে জানায় সেসবের কিছুই জানে না। ক্যাপ্টেন রেগে মেগে ক্যাম্পে চলে আসে ফিটসকে খুঁজতে, কিন্তু ফিটসকে ওখানে পাওয়া যায় না। চারিদিকে খুঁজতে থাকেন ক্যাপ্টেন, কিন্তু তাকে কোথাও পাওয়া যায় না। এরপর ক্যাপ্টেন যখন নিজের ঘরে আসে তখন দেখে তার সিন্দুক ভেঙে সমস্ত টাকা নিয়ে ফিটস পালিয়ে গেছে। এরপর ক্যাপ্টেন গ্লাসকে বলে সে ফিটসকে খুঁজতে যাবে। প্রথম কথা, সে হককে খুন করেছে আর তার সিন্দুক থেকে সমস্ত টাকা চুরি করে পালিয়েছে। গ্লাস জানায় সেও তার সাথে ফিটসকে খুঁজতে যাবে। গ্লাস সেটাও বলে ব্রিজের হকের ব্যাপারে কিচ্ছু জানতো না, ফিটস তাকেও মিথ্যা কথা বলেছে। ক্যাপ্টেন আর গ্লাস ফিটসকে খুঁজতে বেরোয়। ওরা বরফের মাটিতে ফিটসের ঘোড়ার পায়ের চিহ্ন লক্ষ্য করে এগোতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর ঘোড়ার পায়ের চিহ্ন অদৃশ্য হয়ে যায়। এরপর গ্লাস আর ক্যাপ্টেন দুজন ঠিক করে ওরা দুজন দুদিকে যাবে ফিটসকে খুঁজতে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন যখন ফিটসকে খুঁজছিল, হঠাৎ ফিটস একটা বড় পাথরের পিছন থেকে বেরিয়ে আসে এবং ক্যাপ্টেনের দিকে বন্দুক তাক করে। ক্যাপ্টেন তাকে বলে, তুমি হককে খুন করেছো, আমার সিন্দুক ভেঙে সমস্ত টাকা চুরি করেছো, তুমি আমার সাথে চলো, তোমার শাস্তি হবে। কিন্তু ফিটস কোনো কথা না শুনে ক্যাপ্টেনকে গুলি করে, তারপর সেখান থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে গ্লাস সেখানে চলে আসে আর ক্যাপ্টেনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। আশেপাশে সে কাউকে দেখতে পায় না। গ্লাস তখন একটা ফন্দি আঁটে। সে তিনমুখো একটা গাছের ডাল নেয়, সেটাকে ক্যাপ্টেনের পিঠে লাগিয়ে দেয় যাতে ক্যাপ্টেনের পিঠ সোজা হয়। তারপর ক্যাপ্টেনের লাশকে সামনের ঘোড়ায় সোজা করে বসিয়ে দেয় আর নিজে পিছনের ঘোড়ায় লাশের মতো শুয়ে এগোতে থাকে, যাতে ফিটসের মনে হয় আগের ঘোড়ায় গ্লাস আর পরেরটায় ক্যাপ্টেন। বাস্তবেও এটাই ঘটে। ফিটস সামনের ঘোড়ায় ক্যাপ্টেনের লাশে ওটাকে গ্লাস মনে করে কয়েকটা গুলি মারে। গুলি করার সাথে সাথে ক্যাপ্টেনের মৃতদেহ ঘোড়া থেকে নিচে পড়ে যায়। ফিটস মনে করে গ্লাস মরে গেছে। সে আস্তে আস্তে সেখানে আসে। তারপর লাশটাকে দেখে অবাক হয়, সেটা গ্লাস নয়, ক্যাপ্টেন। সাথে সাথে গ্লাস পিছন দিক থেকে ফিটসকে লক্ষ্য করে কয়েকটা গুলি চালায়। একটা গুলি ফিটসের কাঁধে লাগে, কিন্তু ফিটস কোনো রকমে ওই আহত অবস্থাতেই ওখান থেকে পালিয়ে যায়। গ্লাস ফিটসের পিছু পিছু ধাওয়া করে। কিছুক্ষণ পরে ওরা দুজনে একটা নদীর তীরে এসে পৌঁছায়। ওখানে ওদের খুব লড়াই হয়, দুজনেই খুব জখম হয়। ওদিকে নদীর অন্য পারে সেই আদিবাসী দল সেখানে হাজির হয়। একটু পরে লড়াই করতে করতে গ্লাস যখন ফিটসকে গলা টিপে মেরে ফেলতে যাচ্ছিল, সেই সময় গ্লাসের সেই লোকটির কথা মনে পড়ে যে গ্লাসকে মাংস খেতে দিয়েছিল, ঘোড়ায় চাপিয়ে নিয়ে গেছিল। সে একবার বলেছিল প্রতিশোধ নেওয়া উপরওয়ালার হাতে, মানুষের কাছে নয়। গ্লাস ফিটসকে নদীতে ছেড়ে দেয়। এরপর সাঁতার কাটতে কাটতে ফিটস নদীর অন্য পারে চলে যায় যেখানে আদিবাসী দল ছিল। আদিবাসীরা ফিটসকে ধরে মেরে ফেলে। এরপর আদিবাসীরা নদী পার করে গ্লাসের দিকে আসে, কিন্তু গ্লাসকে তারা কিচ্ছু বলে না, কারণ তারা তাদের মেয়েকে খুঁজে পেয়ে গেছিল। এটা সেই মেয়ে যাকে গ্লাস একবার রেপ হওয়া থেকে বাঁচিয়েছিল। এখন গ্লাস পুরোপুরি আহত,
অবসন্ন, চোখের সামনে নিজের স্ত্রীর ছবি ভেসে ওঠে, গ্লাসের চোখে জল, অসহায়ভাবে সে তাকিয়ে থাকে। এখানেই সিনেমা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সিনেমার কোন অংশটি সবথেকে ভালো লাগলো তা কমেন্ট করে জানান এবং শেয়ার করুন আপনার সিনেমাপ্রেমী বন্ধুদের সাথে। দেখা হচ্ছে খুব শীঘ্রই।